তারা সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি, সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান। এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হবে, যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার মূল উৎপাদন করতে সক্ষম হব এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব। এবং এই সেটেলমেন্টের জায়গা যাওয়ার ক্ষেত্রে সামাজিক যে চুক্তি, সেটা 90 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। 90 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এইভাবে 24-এ যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, এমনও অভূতপূর্ব মিলন 71 পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই। এটা 2024-এ ঘটেছে, আর এটা আপনাদের নেতৃত্বেই ঘটেছে, এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া, যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল, সেই লেখাগুলো একসাথ করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে, সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একত্রিত করেছি। অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট, বুকলেট আকারে আপনাদের কাছে আসবে, এবং এই বিষয়ে আমাদের পরবর্তী বক্তা সারওয়ার তুষার এই বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করবেন। সেখানে আমরা বলেছিলাম, বর্তমান যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থায় একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান, একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা সংসদীয় প্রধান, একই ব্যক্তি বিচারপতি নিয়োগ দিয়ে থাকে, একই ব্যক্তি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিয়ে থাকে। যখন এই ধরনের একটা গ্যাংস্টার কান্ট্রিতে রূপান্তরিত হয়, তখন জনগণ তার সেবা থেকে শুরু করে, ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে, মৌলিক যে অধিকারগুলো থেকে শুরু করে, একটি পরিবার বা ব্যক্তির কাছে তাদের সিজদা দিতে বাধ্য হয়। আমরা আগামী বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তির কাছে দিতে চাই? আমরা কি কোনো পরিবারের কাছে দায়বদ্ধ? আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে, সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে, এই মানুষের যারা সংগ্রাম করেছে, বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই বাংলাদেশের মাটি এবং মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি, যারা জুলাইতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নারী, পুরুষ, আবলা, বৃদ্ধ, বনিতা, সকলের যে একটি মাঠে সম্মিলন ঘটেছিল, সেই সম্মিলনকে একত্রিত করে একটি রাজনৈতিক ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনের সবাইকে আহ্বান জানাচ্ছে। এই আহ্বানের মধ্যে আজকে আপনারা একটি কর্মশালায় আপনারা উপনীত হয়েছেন। এই কর্মশালাটা আমরা কি আহ্বানটা জানাচ্ছি, কেন আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা আমরা কিভাবে করব, সেই বিষয়ে হলো অনেক বক্তা আপনাদেরকে বলেছেন। ভবিষ্যতে আমরা অনেক কর্মশালা আয়োজন করব। এনসিপি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা আছে, সেটাকে ধারণ করে রাজনীতি করতে চায়। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল? আমাদের এখানে অনেক আমাদের মা বোনেরা রাজপথে নেমে এসেছিল, আপনাদের অনেক বোন নেমে এসেছিল রাজপথে, আপনাদের মায়েরা নেমে এসেছিল। আমাদের যারা 40% কাছাকাছি বাংলাদেশের নারী এবং সমাজ রয়েছে, তাদেরকে কিভাবে রাষ্ট্রীয় পলিসি মেকিং এ নেওয়া যায়, তাদের জায়গাটা কিভাবে বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গা একত্রিত করা যায়, তারা যে রাজপথে নেমে এসেছিল, সেই জায়গাটা অনুযায়ী আমরা কাজ করতেছি। সাথে সাথে আপনারা দেখেছেন, আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল। আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল, একসাথে গুলি খেয়েছিল, একসাথে শহীদ হয়েছিল। তাদেরও একটি আকাঙ্ক্ষা, বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশে যাদের দাড়ি ছিল, যাদের টুপি ছিল, তাদেরকে জঙ্গি বলে নিয়ে থানায় আটকে রাখা হয়েছিল। এখনো অনেক মানুষ জেলে আছে, তাদেরকে শুধু ইসলামিক পোশাক পরার কারণে অবদ্ধ নির্যাতন যাদের উপরে চালানো হয়েছিল। তারা গণ অভ্যুত্থানের সেই তাদের ইতিহাসের বাদ বেগে একীভূত হয়ে জনমিলনের মধ্যে একত্রিত হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিল। এই আলেম সমাজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, তাদের সাথে কিভাবে মিশতে পারবো,
তাদের যে সোশ্যাল রাইটস গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারবো, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, তাদের বড় একটা অংশগ্রহণ ছিল, এবং তারা যদি ধাক্কাটা না দিত তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো কিনা সেই বিষয়ে একটি সন্দেহান থেকে যায়। এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিরা এই গণ অভ্যুত্থানের একটি মাইলস্টোন বা প্রতীক হয়ে থাকবেন, এবং ওনারা দেখিয়ে দিয়েছেন যে আগামী বাংলাদেশে যদি কোনো কিছু পুনর্গঠন করতে হয় সেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে সম্ভব না। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে সচেতন। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই মিথস্ক্রিয়া হয়েছে, শক্তিগুলো একত্রিত হয়েছে, সকল শক্তিকে একসাথে করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের কাজ করে যাচ্ছি। এই যে গণ অভ্যুত্থানে বড় একটি রেভলিউশনারি ফোর্স তৈরি হয়েছিল, এই রেভলিউশনারি ফোর্সকে ডেমোক্রেটাইজেশন করার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়া করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছিলাম। এই জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে এই তরুণ প্রজন্মকে আরেকটি সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে। আর যখন সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে, সেখানে বা অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না। যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভলিউশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য, তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না, বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না। সেখান থেকে আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে যদি আপনারা সেখানে বাধাগ্রস্ত করেন তাহলে বাংলাদেশের 40% তরুণ প্রজন্মকে আপনারা একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সংকটের দিকে ঠেলে না দিয়ে তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ওয়ার্কফোর্স নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা যায়, সেই জায়গায় অপরাপর বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন, রাজনৈতিক দল রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ডিস্ট্রাকটিভ হবেন না, কনস্ট্রাকটিভ কাজ করুন। চল চল যমুনায় যায় এই ধরনের স্লোগান দিবেন না। যদি করতেই হয় সেখানে আমাদের মাথার উপরে এখনো চেপে বসে আছে আমাদের যিনি রাষ্ট্রপতি চুপ্পু। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল, কারা মাঠে আসে নাই সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের গণ অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম। আগামীতেও আমরা 18 কোটি জনতা একসাথে দল মত নির্বিশেষে একসাথে বসবাস করব, একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে রাজনীতি করব, একসাথে ফ্যামিলি ফাংশনে যাব, একসাথে আমাদের সোশ্যাল যে কন্ট্যাক্ট আছে সেটাতে চালাবো। যদি এখানে কোনো বিচ্ছিন্নতাবাদী আচরণের কেউ চেষ্টা করে, সেটা যে এই তরুণ প্রজন্ম যারা আমাদের আলেম সমাজ রয়েছে, যারা আমাদের মা বোনেরা রয়েছেন, তারা কিন্তু এটা প্রতিহত করে দিবে। কারণ তারা আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন, বাংলাদেশের জনগণ একজন রিকশাওয়ালা আপনার তার চেয়ে বেশি রাজনীতি বুঝে। দুনিয়া আপনাদের কাছে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের 90 মূলা ঝুলাবেন না। 90 তারা কি করেছিল? 90 একটি সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছিল। সেই সামাজিক চুক্তির মাধ্যমে লেখা ছিল যে বাংলাদেশে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি শুরু হবে। কিন্তু সেই 90 পরে কি দেখেছি আমরা 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির মহা উৎসব আমরা দেখেছি। সেই দুর্নীতির মহা উৎসবগুলো আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলতে পারি নাই। এবং সেই যে দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কৃপণ করা হয়েছিল, সেই প্রক্রিয়াটার লাস্ট কপিনে প্যারেড মেরেছিল আওয়ামী লীগ এসে, এবং তারা ব্যাংক লুপাট করেছিল। জনগণের যে অর্থ ব্যবস্থা বাংলাদেশে তা ভেঙে চুরমার করে দিয়ে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে একটি ভালনারেবল সিচুয়েশনে রেখেছিল। আমাদের এই ভালনারেবল সিচুয়েশন থেকে উঠে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মানুষই যথেষ্ট। সেই ক্ষেত্রে আমরা কোনো ভারতের সহযোগিতা চাই না, আমরা যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই না, আমরা কোনো রাশিয়ার সহযোগিতা চাই না, আমরা কোনো চীনের সহযোগিতা চাই না। সহযোগিতা সেখানেই হবে যেখানে মর্যাদা ভিত্তিক সম্পর্ক হবে। যদি মর্যাদা ভিত্তিক সম্পর্ক না হয়
কেউ যদি আমাদেরকে কলোনিয়ালাইজেশনের জায়গায় আমরা নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ কখনো মেনে নেবে না। আপনারা জানেন, এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য আমরা একটি স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাচ্ছি। আমরা শুধু নিছক একটি নির্বাচন চাচ্ছি না, একটি স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাচ্ছি, যে ব্যবস্থার মধ্য দিয়ে কোন দুর্বৃত্ত আর সংসদে যেতে পারবে না, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের যারা আলেম সমাজ আছেন, সমাজের যারা আমাদের মা বোনেরা আছেন, যারা গত 15 বছরে বিভিন্ন টাকার কাছে বিক্রি হয়ে পাহাড় গড়ে সংসদে যাওয়ার ব্যবস্থা কায়েম করেছে, তাদেরকে প্রতিহত করে সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে এবার আমরা সংসদে পাঠাতে চাই। আর এই সংসদে যদি আমরা পাঠাতে হয়, তাহলে পুরো নির্বাচনে যে ব্যবস্থাটা রয়েছে, এই ব্যবস্থাটা আমাদের পরিবেশ সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্ষেত্রে দ্রুত ইলেকশন হতে পারে, কিন্তু এই ব্যবস্থার যদি মূলোৎপাটন আমরা না করে বাংলাদেশকে একটি পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যেতে না পারি, তাহলে আপনার সন্তানের সাথে আপনার গাদ্দারি করা হবে। আপনার সন্তান আগামীকাল আপনাকে গালি দিয়ে বলবে, বাবা তুমি সংসদে যাওয়ার জন্য আমার সাথে, আমার প্রজন্মের সাথে যে ধরনের বিট্রাই করেছ, তুমি আমার বাবা হলো, তুমি ইতিহাসে একটা গাদ্দার হিসেবে প্রতিষ্ঠা থাকবে। আমাদের এই রাজনৈতিক ভিত্তি যে সংসদ প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের সংবিধান রয়েছে, সেটা প্রথম প্রক্রিয়া হলো জুলাইয়ের ঘোষণাপত্র। আমরা 31 তারিখে ছাত্র জনতা মাঠে গিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা দেখেছিলাম একটি রাজনৈতিক দল সেটা তারা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে। আমরা সেটাতে ধৈর্য ধারণ করেছি। আমরা আগেও ধৈর্য ধারণ করেছিলাম শেখ হাসিনার সময়ে। আমরা বলেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করতে চাই, আমরা শাহবাগে যাব, শেখ হাসিনা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা বাংলা মোটর যাব, কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা কাউরন বাজার যাব, কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা ফার্মগেট যাব, কর্ণপাত করে নাই। আমরা বলছিলাম সংসদে যাব, তারা কর্ণপাত করে নাই। ঠিক এই গণভবনে তারা গিয়েছে এবং গণভবন একটা এখন জাদুঘরে পরিণত হয়েছে। এখনো আমরা তাদেরকে বলতে চাই, এই যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিচার চায়। আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই যদি টানে আপনারা তুলু দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। আমরা বাংলাদেশের মানুষ বলেছি যে আমরা একটি সাস্টেইনেবল রিফর্ম চাই, একটি সংস্কার প্রক্রিয়া চাই। সেই সংস্কার প্রক্রিয়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। কিন্তু আপনারা কানের মধ্যে তুলো ঢুকিয়ে আপনারা এই তরুণ প্রজন্মের যারা বাচ্চা কাচ্চা ছেলে রয়েছেন, আমাদের যারা স্কুল কলেজ বয় রয়েছেন, আপনারা তাদেরকে বলছেন, আপনারা তাদেরকে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। এই তরুণ প্রজন্ম আপনাদের মুখ থেকে এগুলো আশা করে না। আপনারা আমাদেরকে বলছেন যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে ওরা সংস্কারের কি বুঝে। বাংলাদেশের মানুষ যদি সংস্কারের কিছু না বুঝে, আপনারা তো বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যাবেন, তখন বাংলাদেশের মানুষ আপনাদের হাতে সংস্কারের টিকিট ধরিয়ে দিবে যে বাংলাদেশের মানুষ সংস্কারের কতটুকু বুঝে নাকি বুঝে না। আপনারা জানেন, আমি শেষ করবো, আপনারা জানেন আমাদের বাংলাদেশের যদি গণতান্ত্রিক উত্তরণ করতে হয়, সেটা হলো আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। আপনারা কি জানেন বাংলাদেশের সংবিধানে এখনো ঘোষণার জায়গায় মুজিবের নাম রয়েছে? তারা তো এই কথাটা বলছে না। আমাদের এই সংবিধানে ন্যায়পালের কোনো ব্যবস্থা নাই। আমাদের সংবিধান সকল ক্ষমতা কেন্দ্রিক এক ব্যক্তির কাছে ন্যস্ত করেছে। এই যে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, সেই সংবিধান প্রতিষ্ঠানের কয়েকটা প্রতিষ্ঠানের আমি বেহাল দশা দেখাবো। নির্বাচন কমিশন, যে কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশে ইলেকশন হবে, সেই কমিশনের ব্যবস্থা আপনারা দেখেছেন, তারা কতটুকু লিটমাস টেস্টে উপনীত হয়েছে। ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। ছোট্ট একটা মেয়রের সাথে তারা ফেল করেছে। তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যে জ্ঞান শক্তি, বড় শক্তি, সেগুলো তারা বিক্রি করে দিয়েছে। আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে, সেই বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে। এই নির্বাচন কমিশনে শুধু কিছু ব্যক্তিকে পরিবর্তন করলে হবে না, পুরো আমূল নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কোনো বাংলাদেশের যাত্রা আমরা দেখতে পাবো না। আপনারা দেখেছেন আমাদের এডুকেশন সেক্টরটা কিভাবে রয়েছে। আপনার সন্তান কোনো এডুকেশন পাচ্ছে না। আপনার সন্তানকে নিয়ে আপনার দিন রাত দৌড়াদৌড়ি করতে হচ্ছে যে কোথায় তাকে পড়াবেন,
কিভাবে তাকে পড়াবেন, কিভাবে আপনার সন্তান একটা ভালো এডুকেশন পেতে পারে। কিন্তু বাংলাদেশে আপনি হোপলেস, বাংলাদেশে আপনি কোনো আশা পাচ্ছেন না। বাংলাদেশের থেকে ব্রেন ড্রেন হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে একটা সময় এইখানে সকল মানুষ পড়াশোনা করতে আসতো, এখানে বিক্রমাদিত্য ছিল, এখানে অতীশ দীপঙ্কর ছিল, এখানে আলাউলের মতন গুণীজন ছিল, যারা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশের মানুষকে শিক্ষিত করে নাই, বিদেশে গিয়েও মানুষকে শিক্ষিত করেছে। সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে কোন ব্যবস্থায় রয়েছে, সেখানে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের হেলথ সেক্টর রয়েছে, হেলথ সেক্টর গুলার কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। এগুলো যদি আমরা পরিবর্তন না করে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাই, মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে। সেই গভীর সংকট বাংলাদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কাউকে বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন একটি কথা উঠেছে আসন ভাগাভাগি, সেটাতে বাংলাদেশের নারীদের রাজনীতি নিয়ে আসা, বাংলাদেশের আলেম সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের তরুণ সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের সংস্কার, এই ভিত্তিতে হলো জুলাই সনদের ভিত্তিতে ঐক্য হবে। আসনের ভিত্তিতে এনসিপি ঐক্যের বিশ্বাস করে না। এই জন্য তারা এই কথাগুলো বলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে, তারা রাজনৈতিক ভাবে তাদের বোধ জ্ঞান হারিয়েছে। এই জন্য তরুণ প্রজন্মের তার ভাষা শেখ হাসিনা বুঝতে কষ্ট হয়েছিল এবং পরিশেষে ব্যর্থ হয়েছিল। আপনাদের যদি ভাষা বুঝতে কষ্ট হয়, আপনারা ব্যর্থ হবেন না। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদের তাকাতে হবে গত 15 বছরে 15 লাখ নেতা কর্মী জেলের গ্লানি টেনেছিল, 15 লাখ নেতা কর্মী জেলের বারান্দায় ঘুরে ফেরিয়েছিল, 15 লাখ নেতা কর্মী আপনাদের গুম হয়েছিল, তাদের ফ্যামিলিগুলো এখনো পর্যন্ত তাদের কান্নার রোলগুলো থেমে নাই। আপনারা সেই মানুষগুলোর দিকে তাকান, তারা ট্রুলি বাংলাদেশে বিশ্বাসী করে, এবং এই মানুষগুলোর একটা সময় ভরসার প্রতীক হয়েছিল মেজর জিয়াউর রহমান। কিন্তু এই মানুষগুলো যখন মেজর জিয়াউর রহমানের উপর ভরসা করেছিল, তখন বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব ঘটেছিল। কিন্তু সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে নতুন ভাবে দল আনয়ন, ইলেকশন থেকে শুরু করে নতুন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালানো হয়, তখন ওই মানুষগুলো আপনাদের প্রতি একটা সময় বিশ্বাস হারিয়ে নতুন ভাবে বাংলাদেশে আরেকটি বিপ্লবের সূচনা করতে পারে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে শুধু পার্টির আমরা যারা মেম্বারশিপ রয়েছেন তাদের দায়িত্ব নেই না, আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নেব, এবং আপনাদের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চাই। এবং পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশের যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে, আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা, তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলে আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন, এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। জনগণের যান, জনগণের মানুষের মাটি এবং আমাদের প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে, সেখানে আপনারা খোঁজ পাবেন আপনাদের হুঁশে ফিরে আসার জন্য কোন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়। আর আপনারা যদি ব্যর্থ হন, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামী বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ নামক রাষ্ট্রকে শক্তিশালী করে বিশ্ব মঞ্চে এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি রাষ্ট্র নামে বিশ্ব মঞ্চে শক্তিশালী আকারে হাজির হবে। সেই বাংলাদেশের মঞ্চে অগ্রসৈনিক যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন, সেই লড়াই আপনাদের লড়াই চলমান রাখার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।